আজকে আমরা বের হয়েছি একটা নদীর ঘাট দেখার জন্য। সেই নদীর ঘাটের নাম হচ্ছে বালাসী ঘাট, যেটা গাইবান্ধা জেলায় অবস্থিত। আমরা আসলে বগুড়া জেলা থেকে রওনা করতেছি। বগুড়া জেলার এটা হচ্ছে শিবগঞ্জ থানা। এখান থেকে আসলে রওনা দিয়েছি। হেই, হাইওয়েতে অটো কেমনে কি? 4 লেনের রাস্তা, পাশে সার্ভিস লেন থাকতেও অটোগুলো কেন জানি তবুও হাইওয়েতে উঠে যায়। আমি বুঝি না এরা আসলে কি চায়। যাই হোক, এর একটা বিহিত করা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। আমরা রোড সংস্কারের জন্য ট্যাক্স দিব, ভ্যাট দিব, হেলমেট পরব, সকল ধরনের পেপারস একদম আপ টু ডেট রাখবো, অথচ রাস্তায় আমরা স্বাধীনভাবে বা স্বতঃস্ফূর্তভাবে চলতে পারবো না বিকজ অফ দ্য অটোস। কি আর বলবো, আসলে এইসব দেখার মতো কেউ আছে বলে আমার মনে হয় না। তাহলে যদি দেখতো, মনে হয় না তারা এরকম হাইওয়েতে ওঠার সাহস পাইতো। এবার আমরা আজকে যাচ্ছি বালাসী ঘাট, যেটা গাইবান্ধা সদরের পাশেই অবস্থিত। অ্যান্ড আজকের আবহাওয়াটা যথেষ্ট সুন্দর। অনেক রোদ থাকলেও আসলে অনেক বাতাস আছে, সেজন্য আসলে মনেই হচ্ছে না আমরা রোদের ভেতর ভাসতেছি বা রোদের ভেতর বাইক রাইড করতেছি। তো ঈদ যেহেতু খুব সন্নিকটে, সেহেতু বাসগুলা বেপরোয়া ড্রাইভ করবে, সেটা দেখে শুনে আসলে চালাইতে হবে। ইনশাআল্লাহ আমরা খুব সেফ ড্রাইভ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই দোয়া রাখবেন যেন আমরা সেফলি আমাদের জার্নিটা ফিনিশ করতে পারি। অ্যান্ড ফাঁসিতলার এখানে এসে এই রাস্তাগুলো দেখে অনেক ভালো লাগে। দেখুন কতটা ওয়াইড মনে হয় এইটুকু, যদিও সাইডে আসলে লেনটা ডিভাইড করে নাই। মানে সার্ভিস লেনটা যদি আলাদা করতো তাহলে এতটা ওয়াইড লাগতো না। তো ভালোই লাগে এইটুকু আসলে। হাও, কলা নিয়ে যাচ্ছে। রাইট নাও আমরা আছি গোবিন্দগঞ্জ। এইখানে বলা যায় ভালো মানের একটি জ্যাম লেগে গেছে। দেখতে পাচ্ছেন গাড়ির সিরিয়াল পড়ে গেছে, ব্যাপারটা এমন। আর্মিদের গাড়ির আসলে বিশাল বহর, তারা সম্ভবত ট্রেনিং শেষ করে ক্যাম্পে যাচ্ছে বা ক্যাম্প থেকে ট্রেনিংয়ে যাচ্ছে, যে কোনো একটা হবে। প্রায় 100টার মতো গাড়ি আমরা ক্রস প্রায় করে আসলাম। মানুষ কিভাবে শপিং করতেছে, 8টা 10টা করে ব্যাগ এক একজনের হাতে। গোবিন্দগঞ্জ এসে বিশাল জ্যামে পড়েছি আমরা, একদম গাড়ি এগোচ্ছে না, ফ্রিজ হয়ে আছি আমরা, ব্যাপারটা এমন। এই গরমে ফ্রিজ হয়ে আসছি, হোয়াট এভার, হাস্যকর কথা বলি টুকটাক। দেখুন আমি নিউট্রাল করে জ্যামে দাঁড়ায় আছি, কয়েক মিনিট হচ্ছে দাঁড়ায় আছি। কী বলবো, এরকম জ্যামে পড়লে আসলে মুডটা অফ হয়ে যায়, ঘোরাফেরার যে এনার্জি সেটা আসলে কেন জানি থাকে না। তবে এই জ্যামগুলোর মেইন রিজন হচ্ছে এই অটোগুলা, অটো ভ্যান, এরা এই রাস্তার অর্ধেক দখল করে রাখে আর জ্যাম সৃষ্টি হয়। আমার পাশের এই ট্রাকটা স্টার্ট অফ করে রাখলো, জ্যামে দীর্ঘক্ষণ আসলে অপেক্ষা করতে হচ্ছে দেখে। আমাকে হয়তো বা স্টার্টটা অফ করে রাখাই উচিত। বাইকের টেম্পারেচার 93-94 ডিগ্রিতে পৌঁছে গেছে। বাইকের কুল্যান্ট ফ্যান চালু হয়ে গেছে, রেডিয়েটর থেকে ঠান্ডা করার যে কার্যক্রম সেটা চলতেছে। আমি রাগ করে ইঞ্জিনটা অফই রাখলাম। জ্যামে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরও আমি 1 ইঞ্চি সামনে আগাইনি। আমার পাশের যানবাহনগুলো অলরেডি স্টার্ট অফ করে রেখেছে, সো আমি অফ রাখলাম। কি বিশাল জ্যাম এই গোবিন্দগঞ্জ হাইওয়েতে। তবে এই জ্যামের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই অটো অ্যান্ড রিক্সা। অ্যান্ড আর্মিরাও আসলে নেমে ট্রাফিকটা কন্ট্রোল করতেছে, এত বড় জ্যাম লেগে গেছে। তো প্রায় আধা ঘন্টার মতো আমরা জ্যামে আটকাইছিলাম, তারপর আসলে জ্যাম থেকে ছাড়া পাইলাম। এই রোদের ভেতর জ্যামে আটকায় থাকাটা সত্যি অনেক কষ্টকর ছিল। আমার লেফট সাইডে এটা হচ্ছে কাটাখালী নদী, যেটা বর্তমানে একদমই প্রায় শুকায় গেছে। বেশিরভাগ অঞ্চলেই আসলে চরে ঢেকে গেছে, পানির থেকে চরই বেশি, যদিও এখন শীতকাল শেষে বসন্তকাল, এজন্য এখানে আবার হাইওয়ে পুলিশেরা চেকিং করতেছে। বাট এবার মেইন রোডে অটো উঠে যাচ্ছে, সেগুলো দেখার কেউ নাই, অথচ গাড়ির কাগজের একটু ডেট ফেল হইলে সেইটা দেখার জন্য চোখের অভাব নাই। এই যে পাশে সার্ভিস লেন, অথচ অটোগুলা কেন জানি মেইন হাইওয়েতে উঠে যায়, এগুলো দেখার কেউ নাই। এদের জন্য সত্যিই খুব ডিস্টার্ব ফিল হয় রাস্তায়। কত শত হাজার প্রাণ যে ঝরে যায় জাস্ট বিকজ অফ এই অটোগুলোর জন্য, অথচ এইসব দেখার কেউ নাই। জাস্ট আপনার বাইকের ট্যাক্স টোকনের মেয়াদ যদি 2 দিনও শেষ হয়ে যায়, সেটার জন্যই অনেকটা ভোগান্তি পোহাতে হবে আপনার, কিন্তু এটা দেখার কেউ নাই। রমজান মাস, তারপর আবার দুপুর টাইম প্রায়, এই জন্য আসলে রাস্তাঘাট অনেক ফাঁকা, বাইক রাইড করে অনেক ভালো লাগতেছে। এই যে সার্ভিস লেন থাকতেও তারা মেইন হাইওয়েতে উঠে পড়ে, কিভাবে ড্রাইভ করতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ফোন কানে ধরে ড্রাইভ করতেছে, হচ্ছে অবস্থা। ডরতে হো কিউ যারা পাস তো না তুমারি ধড়কনও কি শুনো। অ্যান্ড এদিকে গোবিন্দগঞ্জ পার হয়ে যখন গাইবান্ধা জেলার ভেতর ঢুকলাম,
এদিকে বিশাল বিশাল আসলে ফসলের মাঠ, ভালো লাগতেছে দেখতে, অনেক গ্রামীণ গ্রামীণ ভাইব, অনেক ভালো লাগতেছে। সো 4:03 বাজে, এখন আমরা পৌঁছে গেছি পলাশবাড়ি। আমাদের একটু লেটই হইলো বিকজ অফ আমরা ভালো মানের একটা জ্যামে পড়েছিলাম গোবিন্দগঞ্জে, এই জন্য একটু লেট হয়ে গেল আর কি। কি একটা অবস্থা! পলাশবাড়ি পৌঁছে গেছি আমরা, এখন আমাদের ডানে যেতে হবে বালাসীঘাট যেতে হলে। গাইবান্ধা 21 কিলোমিটার, বালাসীঘাট 28 কিলোমিটার, ইংরেজিতে গেলেও 28, বাংলায় গেলেও 28, যাই হোক আর 28 কিলোমিটার আছে। তো আমি ইংরেজিতে গেলেও 28, বাংলায় গেলেও 28, এটা এই জন্যই বললাম, কিছু কিছু জায়গায় এই জিনিসটা ভুল করে। ধরুন ইংরেজিতে লেখছে 50 কিলোমিটার, বাংলায় সেখানে লিখছে 45 কিলোমিটার, এরকম টুকটাক ভুল আসলে কিছু জায়গায় দেখা যায়, এই জন্য আমি একটু ফানিলি আসলে প্রনাউন্সিয়েশন করলাম। গাইবান্ধা এখনও 18 কিলোমিটার। পলাশবাড়ি থেকে গাইবান্ধা থেকে যে রাস্তাটা গেছে সে রাস্তাটিতে আমরা, রাস্তাটা ভালোই খারাপ না। গাইবান্ধার এদিকে এসে এই ফসলের মাঠগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। দেখুন যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত, বিস্তৃত ফসলের মাঠ, অ্যান্ড রাস্তার পাশে শুধু খেজুর অ্যান্ড তালের গাছ দিয়ে ভরা, ভালো লাগতেছে অনেক। দুপাশেই শুধু ফসলের মাঠ আর মাঠ। এদের জন্যই আসলে মনে হয় আমাদের দেশের চালের যে চাহিদা সেটা ঠিকমতো বজায় থাকতেছে। বহুদিন পর, বহু বছর পর মহিষের গাড়ি দেখতেছি এই গাইবান্ধা এসে। ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম মহিষের গাড়ি, সত্যি কথা আমার বোধহয় বহুদিন বলাটা ভুল হলো, আমি আজকে জীবনের প্রথম মহিষের গাড়ি দেখলাম। এর আগে শুধুমাত্র বইয়ে পড়েছি মহিষের গাড়ি বাংলাদেশে চলতো, যে মহিষের গাড়িতে ফসল আনা নেওয়ার কাজে ইউজ হতো, আজকে সেটা সচক্ষে দেখলাম। আমরা এখন ঢোলভাঙ্গাতে, চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকিতে সবার জীবন, সুন্দর একটি কথা এই বিলবোর্ডটাতে লেখা। সামনে হানিফ আঙ্কেল, যাকে দেখে আমি সবচেয়ে বেশি ভয় পাই, সো আগে থেকে আমি সাবধান হইলাম। সত্যি কথা বলতে হানিফ আর এনা, এই দুইটি বাস আমি সবচেয়ে বেশি ভয় পাই হাইওয়েতে। এরা যদি সেফ জোনেও থাকে আমি তবুও ভয় পাই যে কখন কি করে বসে। এখন প্রায় পড়ন্ত বিকেল, এই জন্য সব কিছু অনেক কালারফুল লাগবে আই হোপ। দেখুন সব কিছু অনেক সবুজ সবুজ ভাব, আমি খালি চোখে যতটা সবুজ দেখছি ক্যামেরাতে হয়তো বা আরও বেশি দেখা যাবে। পলাশবাড়ি পার হয়ে এই ঢোলভাঙ্গাতে দেখুন কি একটা অবস্থা, বাসগুলা কিভাবে আসলে ড্রাইভ করতেছে। কি বলবো, কার কাছে বলবো? আমরা যদি নিজেরাই মানুষ না হই, আরেকজনকে মানুষ বলে মনে না করি, তাহলে কী বা করার থাকে। হোয়াটএভার, আমি সড়ক পথে সবচেয়ে বেশি আসলে অপছন্দ করি এই বাস ড্রাইভারদের, বিকজ অফ দেখলেনই তো কী একটা পরিস্থিতি। কত দূর থেকে আমি হ্যাজার্ড জ্বালাইলাম, হর্ন দিলাম, তারপরেও তারা আমাকে সাইড দিল না, একদম রাস্তার শেষ প্রান্তে নামিয়ে দিয়েছে বলা যায়। এরকম একটা অবস্থা, অসহায় ফিল হয় রাস্তায় যখন আমরা এরকম একটা সিচুয়েশনে পড়ি। খুবই সুন্দর রাস্তা। বালাসীঘাট 15 কিলোমিটার, আমরা আরও 15 কিলোমিটার গেলে তারপর। কিরে ভাই, রাস্তার মধ্যে যায় যাত্রী নিবি নাকি? কি একটা অবস্থা! যাত্রী রাস্তা পার হচ্ছে, সে রাস্তা পার হওয়ার অপেক্ষা দিচ্ছে না, সে রাস্তার মাঝখান থেকে হয়তো যাত্রী তুলবে, এজন্য রাস্তার মাঝখানে পার করতেছিল। কি একটা অবস্থা! এই হচ্ছে রাইট নাও আমাদের হাইওয়ের অবস্থা। হাইওয়ের তো ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, জাস্ট এই অটো ড্রাইভারগুলো বাদে। অ্যানাদার জ্যাম। আমরা আছি এখন তুলসীঘাট, শুধু ঘাট আর ঘাট, তুলসীঘাট, বালাসীঘাট, কত সব ঘাট। গোটা পৃথিবীর 70% পানি আর বাকি 30% কি জানেন? অটোরিকশা। এখানে আসলে চেকিং চলতেছে, পুলিশি চেকিং। কিভাবে সে না দেখেই এরকম হুটহাট টার্ন নিয়ে নেয়। এদের মতো অটো ড্রাইভারদের কারণেই হাজারো বাইকার আজকে জীবন হারিয়েছেন। তবুও কে দেবে তাদের শিক্ষা, বা কবে হবে তাদের শিক্ষা? বালাসীঘাট 7 কিলোমিটার, আরও 7 কিলোমিটার আছে বালাসীঘাট পৌঁছাইতে।
গোটা পৃথিবীর 70 ভাগ পানি আর বাকি 30 ভাগ অটোরিকশা। কি একটা অবস্থা, কিছু করার নাই। দেখছো এদের কাজ, দেখছো? হায় রে আল্লাহ, পুরো রাস্তা ওদের দখল। জ্যাম লাগবে না কেন রে ভাই? কি একটা অবস্থা। পুলবন্দি সেতু, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, এখানে বন্দি হয়েছে পুল, সেই পুলবন্দি সেতু। বাই দ্য ওয়ে, সেতুটার লোকেশন হচ্ছে গাইবান্ধা টু বালাসীঘাটের মাঝখানে কোথাও একটা। এর মাঝখান দিয়ে যায় কেন বুঝি না, পুরো রাস্তা কি ওরে লাগবে নাকি? কি একটা অবস্থা, রাস্তা ফাঁকা তাও একদম, মানে ওর লেন ক্রস করে এই লেনে এক চাকা দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে অটোওয়ালাদেরই রাস্তা আর আমরা সব ভাড়াটিয়া। বালাসীঘাট যাওয়ার পূর্বে রাস্তাটাও সত্যি অসাধারণ। আশেপাশে ফসলের ক্ষেত, যতদূর চোখ যায় শুধু ফসলের মাঠ অ্যান্ড মাঠ। অসাধারণ সুন্দর, অসাধারণ। অ্যান্ড রাস্তার দুই পাশে এই গাছগুলো তো বরাবরই সুন্দর। মদনের পাড়া বাজার, আমরা এখন আছি মদনের পাড়া বাজার নামক একটি স্থানে। যাই হোক, লাইফে ফার্স্ট টাইম শুনলাম এরকম একটি বাজার আছে। এটা হচ্ছে গাইবান্ধা পার হয়ে বালাসীঘাটের এখানে, বালাসীঘাটের একটু আগে। নামটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, হাস্যকর বলা যায়, মদনের পাড়া বাজার। রাইট সাইডে দেখুন, হাউ বিউটিফুল ইজ দিস, সো বিউটিফুল ম্যান। যতদূর চোখ যায় শুধু ফসলের মাঠ অ্যান্ড মাঠ, ধান ক্ষেত যদিও। আমরা পৌঁছে গেছি গাইবান্ধা জেলার বালাসীঘাট নামক একটি ঘাটে। এই যে এখানে লেখা আছে বালাসীঘাট। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাইক রাইড করার পর আমরা পৌঁছে গেলাম বালাসীঘাটে। এটা হচ্ছে গাইবান্ধা জেলার সদর থেকে একটু দূরে। এপাশে হচ্ছে বালাসী ফেরিঘাট টার্মিনাল, যদিও সেটা ক্লোজড। দীর্ঘ 1.5 ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে আমরা বালাসীঘাটে পৌঁছালাম। তো এটা হচ্ছে সেই বালাসীঘাট, অ্যান্ড নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই যে আমার থেকে ট্রান্সফার হয়ে গেছে। নো নো, আবারও সেই মেইন ঘাটের দিকে যাচ্ছি। এই কি করছো? রাস্তায় প্রচুর 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 ডেঞ্জার।